কালকে আমি অনেক চেষ্টা করলাম, মর্গে গেলাম বাচ্চাকে দেখার জন্য। যদি বাচ্চাটা যদি বিন্দু পরিমাণও নিঃশ্বাস থাকতো, আমার সবগুলা ব্লাড দিয়েও আমি তাকে চেষ্টা করতাম বাঁচানোর জন্য। কিন্তু শেষ কিন্তু পার হলো না। আর কে জানতো তার বাচ্চাটা বাবাই তার সাথে শুয়ে আছে। আমি তো ছুটে গিয়েছিলাম যে তার বাবা মার কাছে তাকে ফিরিয়ে দিব। সেখানে তার বাবাও ছিল। এটা আমার জানা ছিল না। আমার তো সেটা জানা ছিল না। আমার অনেক কষ্ট হচ্ছে। কালকে রাত থেকে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। কিন্তু আমার খুব ইচ্ছে তার মাকে দেখার জন্য। কালকে আমি মর্গে গিয়েছিলাম, বাচ্চার ছবিটা তুলে আপনাদের কাছে আমি ছবিটা পোস্ট করলাম। ৪ ঘন্টা হয়ে গেছে, বাচ্চা মা বাবা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমার মাথায় একটা কাজ আসছে, যাই মর্গে যা ছবিটা তুলে আর তার শেয়ার করি। তখন তো জানতে পারলাম তার বাবাও এখানে ছিল। তো এই ভিডিওটা দেখার পর আমার কাছে আরো বেশি কষ্ট হচ্ছে। শুধু আমাদের পুরান ঢাকা না, এটা তো অনেক জায়গায় হয়েছে। অনেক ভালো ভালো বিল্ডিং এও যাদের রাজুকের পারমিশন, যাদের বড় বড় বিল্ডিং, তাদের বিল্ডিং তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কি কোনো করার আছে বলেন? এটা নিয়ে যেভাবে আমরা দেখতেছি আমাদের পুরান ঢাকা অন্য কোথাও হলো না, এটা আরো কোথাও এটা হলো না। বড় বড় জায়গা হয়নি, বনশ্রীর মতো জায়গা হয়েছে, মগবাজারের মতো হয়েছে, রামপুরা হয়েছে। ওগুলো কোথায় ছিল? ওগুলো কি পুরান ঢাকা? ঝুঁকিতে আছে। হ্যাঁ, আমি মনে করি পুরান ঢাকার হিসাবে মানে 100% থেকে আমি মনে করি 60-70% ঝুঁকিতে আছি আমরা। মানে পুরা বাংলাদেশের ভিতরে পুরান ঢাকাটাই আমি ঝুঁকিপূর্ণ মনে করি। এইটাই আমার লাস্ট কথা, আর অন্য কিছু না। আর এখানে যে কাহিনীটা ঘটছে, কাহিনীটা মানে একটা অনেক বিপজ্জনক কাহিনী। যখন ঘটনাটা ঘটে তখন আমি ছিলাম না, তখন আমি বাসায় ছিলাম, কিন্তু তখন আমার ম্যানেজার এদিকে ছিল। তখন ম্যানেজার গোস্ত দোকান ম্যানেজার ছিল। তখন ওই গোস্ত নেওয়ার জন্য লাইনে খাড়া ছিল আর কি। তখন ওই এদিকে মানে মানুষ ছিল প্রায় 20 থেকে 25 জন এরকম ছিল মহিষের গোস্ত নেওয়ার জন্য। তখন ওই ছিল হলো ওই 3 জন যখন স্পট ডেট হয় তখন ওই একটু সাইডে ছিল। যখন মানে কার্নিশটা ভেঙে পড়ে উপর থেকে, তখন এই কার্নিশটা ভেঙে পড়ার সাথে সাথে যাদের উপরে পড়ছে ওরা মানে একদম যেগুলা মানুষের উপরে মানে 3 জনের উপরে যখন পড়ছে তখন একটু মানে অবস্থা খারাপ হয়ে যায় সাথে সাথে। আর আমার ম্যানেজারের পিঠে যখন পড়ছে ওই মানে সাইডে চাপে গেছে, সাইডে চাপা যাওয়ার পরেও মানে ওর পিঠে মানে ইটা পরে ওর পিঠ মানে কেটে গেছে। প্ল্যানটা কে করে? রাজুক কিন্তু আপনার সবাই মনে করেন রাজুক প্ল্যান করে। রাজুক কিন্তু প্ল্যান করে না। রাজুক প্ল্যানের অনুমোদন দেয়। প্ল্যানটা করে কিন্তু ওই বাড়িওয়ালা তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দিয়ে প্ল্যানটা করে। আমরা প্ল্যানটা অনুমোদন দিই এবং তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ যে তারা এই প্ল্যান মোতাবেক বাড়িটা করবে। নাহলে তারা যে কোনো আইনগত ব্যবস্থা রাজুকে নেওয়ার আছে। যার জন্য আমি বলতে পারতেছি যে এই বাড়ি বন্ধ করে দেবো দেবো, এটা কিন্তু আইনের আওতাই বলতেছি, এটা কিন্তু আমি গায়ের জোরে বলতেছি। এখন আপনার বলেন, এই যে উল্টে গল্টে এই প্রত্যেকটা বাড়িতে এইভাবে কি নিশি সম্ভব যে এটা দেখা বলা কি হচ্ছে? আমরা কিন্তু জানেন এখানে আপনি আপনারাই নিউজ করেন, দেখেন আমরা কিন্তু এভরি ডে ঢাকা শহরে 2টা করে মোবাইল কোড করতেছি এই ইস্যু নিয়ে। আবার এখন নতুন করে আরো 2টা এক্সট্রা মোবাইল কোড দিছি যে আবাসিক এলাকায় যেসব রেস্টুরেন্ট বা অবৈধ স্থাপনা বা পার্কিং দখল করে কোনো কিছু করে রাখছে। আমরা জানি না আপনারা দেখছেন কিনা, আমরা গুলশান বনানী বাড়িধারে কিন্তু একদম নামি দামি রেস্টুরেন্ট কিন্তু সিলগালা করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ইয়ত ক্লাব তাজউদ্দিন পার্ক আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো আমরা কিন্তু রেগুলারই কাজ করতেছি, আপনারাও সহযোগিতা করতেছেন, আপনারা মিডিয়া নিউজ করতেছেন, পজিটিভ নিউজই করতেছেন। তো আমরা কিন্তু এই কাজগুলো করতেছি। এখন এটা কিন্তু সবারই দায়িত্ব যে এই আইনটা মেনে চলা, আর আমরা সুপারভাইজ করব। কিন্তু আপনি যদি মনে করেন যে রাজুক তো আর পুলিশ না যে একদম, আর এই পুলিশের পক্ষেও সম্ভব না। আপনি প্রত্যেকটা জায়গায় যে একদিন বলে আসতেছেন মিটার নিয়ে আসতেছেন, আবার পাশের বাড়ি থেকে মিটার নিয়ে কাজ করতেছে, একটা জেনারেটর দিয়ে কাজ করতেছে, আবার আমরা তাকে ডবল এক বাড়িতে ডবল মোবাইল কোডও করতেছি। বাট আমরা জনগণকে বলবো, দেখেন জীবন একটা যখন যাবে, মূলত জীবন এখানে যে জীবনটা গেছে সেই এলাকায় বাস করতো, এদেরই পাশের বাড়ির লোক, তাই না? তো কাজে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব।